আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে আর কে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রির চ্যাপ্টার 2, যেখানে আমরা যুগল সরলরেখা নিয়ে কাজ করব। সো এটা হচ্ছে যুগল সরলরেখার প্রথম ক্লাস। এই ক্লাসটার উপর ভিত্তি করে বোঝা যাবে যে তুমি পরবর্তী লেকচারগুলো কতটা কমপ্লিট করতে পারবা। অর্থাৎ বেসিক ক্লাসটা করা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখব যুগল সরলরেখার বিষয়গুলো কি, এই অধ্যায়ের ম্যাথগুলোকে আমরা কয়ভাবে ভাগ করব এবং প্রসেসটা কিভাবে আগাবো, কত টাইপ ভিত্তিক ম্যাথগুলো আছে এই অধ্যায়ে সব বিশ্লেষণ এখানে করে এবং প্রাথমিক যতগুলো বিষয় আছে সেগুলো করে আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথও সমাধান করার চেষ্টা করব। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো বলা হচ্ছে যুগল সরলরেখা, অধ্যায়টার নাম। এই নামটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই? যুগল মানে হচ্ছে দুইটা সরলরেখা, মানে সরলরেখা। তো রেখা আমরা দুই ধরনের পাই, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে কি বলতো বক্র। তাহলে আমরা রেখা কয় ধরনের পাইলাম বলতো? দুই ধরনের। একটা পাইলাম আমরা সরল রেখা আর একটা পাইলাম আমরা কি বলতো বক্র রেখা, রাইট? ওকে, তো সরল রেখা কেমন? যেটা একেবারে সোজা হয় সেটাকে আমরা সরল রেখা বলি, রাইট? আর বক্র রেখাটা কেমন? বক্র রেখাটা হচ্ছে যেটা উঁচু নিচু থাকবে, বুঝছো? যে রেখাটা এরকম নাসের মতো একটা অবস্থা থাকবে, বুঝছো, কখনো স্থির থাকতে পারবে না। তো সরল রেখা তো আশা করি আমরা বুঝছি, বক্র রেখাটাও বুঝছি। তো যুগল সরল রেখা মানে এই অধ্যায়টা তোমাদের রেখাগুলো হবে সরল এই অধ্যায়ের, এবং আমাদের যে সরল রেখা নিয়ে কাজ করবে সেখানে আমাদের দুইটা সরল রেখা দেওয়া থাকবে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, দুইটাকে কি বলা যায়? এক জোড়া বলা যায় না বলতো? চারটাকে যেমন হালি বলি আমরা, দুইটাকে বলি এক জোড়া। তো কখনো কখনো এই শব্দটা আমাদের লাগবে যে এক জোড়া সরল রেখা, বুঝছো? তো অধ্যায়ের নামের বিশ্লেষণ আমরা এইটুকু পাইলাম। এখন আমরা দেখব যে এই যে যুগল সরল রেখা, ওকে, এটা আসলে কত ভাবে হয়, এই যুগল সরল রেখাটা কত ভাবে হয় এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমরা এট ফার্স্ট দুইটা এই যে আমাকে সরলরেখা নিতে হবে কয়টা বলো তো? দুইটা। অর্থাৎ এই সরলরেখাগুলো কত প্রকারের হয় আমরা সেটা একটু দেখি। তো ধরো আমরা এটা একটা সরলরেখা নিলাম, হ্যাঁ, এবং এইটা একটা সরলরেখা নিলাম। দুইটা সরলরেখা নিলাম, আমাদের দুইটা সরলরেখা নিতে বলেছিল, আমরা নিলাম, ওকে। তো এই দুইটা সরলরেখা সমান্তরাল হবে কিনা, অর্থাৎ প্রথম যে বিন্দু থেকে শুরু করছে শেষ যে বিন্দুতে গিয়ে থামছে, পরের রেখাটা প্রথম যে বিন্দুতে শুরু করছে শেষ যে রেখায় গিয়ে থামছে, এর প্রত্যেকটা বিন্দুর মাঝখানে যে দূরত্ব এটা সমান আছে কিনা এবং সেটা সমানভাবে চলছে কিনা, অর্থাৎ সেটা সমানভাবে চলছে কিনা, কখনো বাঁকা হয়েছে কিনা, তো এইটা আর কি। তো কথাটা হচ্ছে কি যে ফার্স্ট যে পয়েন্টটা আমরা পাইলাম যে সমান্তরাল হবে কিনা, সমান্তরাল হবে কিনা, বুঝছো? আচ্ছা, তো প্রথম আমরা পাইলাম যে দুইটা সরলরেখা সমান্তরাল হইতে পারে কিনা, এটা একটা বিষয়। আচ্ছা, নাম্বার 2 এ আমরা যে ঘটনাটা পাচ্ছি এখানে, দুইটা সরলরেখা তার মাঝখানের যে দূরত্ব, বুঝছো, দুইটা সরলরেখার যে মাঝের যে দূরত্ব, এই দূরত্ব বের করা, তার মানে কি দূরত্ব নির্ণয়। ওকে, তাহলে প্রথমটা আমরা কি পেলাম যে দুইটা সরলরেখা সমান্তরাল হবে কিনা মানে সমানভাবে চলবে কিনা, তার কখনো দূরত্ব বাড়ছে বা কমছে এই প্রসেস হয়েছে কিনা। আরেকটা জিনিস আমরা পাইলাম যে দুইটা সরলরেখার মাঝখানের দূরত্বটা আসলে কত। আমরা যে কোনো একটা পয়েন্টে যদি দূরত্ব মাপতে চাই, ধরো এখান থেকে এখানকার আমি দূরত্ব মাপতে চাই, সেই দূরত্বটা কত আসলে, বুঝছো? তাহলে দুটো সরলরেখাতে আমরা এই কাজগুলো পাচ্ছি। প্রথম সরলরেখাতে আমরা কি পেলাম যে সরলরেখাটা সমানভাবে চলছে কিনা, এইভাবে এই সরলরেখাটা যদি এইভাবে যায় আর একটা সরলরেখা যদি এইভাবে যায় তাহলে কি সেটা সমান্তরাল বলতো? সমান্তরাল কিন্তু না। তাহলে এটা একটা ঘটনা পাইলাম, আর একটা দুইটা সমান্তরালের মাঝখানে দূরত্ব নির্ণয়ের একটা ঘটনা পাইলাম। আরেকটা আমরা পেতে পারি নাম্বার 3 তে, আমরা পেতে পারি যে দুইটা সরলরেখা, ফার্স্ট সরলরেখা এবং সেকেন্ড সরলরেখা আমরা দিলাম, দেওয়ার ফলে মাঝখানে কিন্তু একটা বিন্দুতে তারা ছেদ করেছে, রাইট? তুমি দেখো এই যে বিন্দুটা এখানে তারা কি করেছে বলতো? ছেদ করেছে, তাই না? আচ্ছা, এই যে এই বিন্দুটা দেখো তারা ছেদ করেছে, তার মানে কি এখান থেকে আমরা আরো একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ছেদবিন্দু নির্ণয়। ছেদবিন্দু
নির্ণয়। তো এটাও একটা আমাদের বিষয়, বুঝছো? তার মানে আমাদের কখনো কখনো দুইটা সরলরেখার ক্ষেত্রে ছেদবিন্দু নির্ণয় করতে হবে, কারণ দুটো সরলরেখা তো এভাবেও চলতে পারে, দুইটা সরলরেখা এভাবেও যেতে পারে, দুইটা সরলরেখা এভাবেও হতে পারে, বুঝছো? আবার আরো একটা জিনিস আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি আইভি নং, যে ফার্স্ট সরলরেখা এন্ড সেকেন্ড সরলরেখা এখানে স্থির হয়েছে এবং তার মাঝখানের যে কোণ, বুঝছো? তার মানে কোণ নির্ণয় কখনো কখনো আমাদের প্রয়োজন হবে, কোণ নির্ণয়। তার মানে কি দুইটা সরলরেখা দিয়ে আমরা অনেকগুলা ঘটনাই বিশ্লেষণ করতে পারি, যে দুইটা সরলরেখা সমান্তরাল হবে কিনা, দুইটা সরলরেখার মাঝখানে দূরত্ব কতটুকু আছে, আমরা যে কোনো বিন্দুতে দূরত্ব নির্ণয় করতে পারবো, বুঝছো? যেমন এটার ক্ষেত্রে যে কোনো বিন্দুর মাঝখানে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। তো তার মানে কি দুইটা সরলরেখা সমান্তরাল হচ্ছে কিনা, দুইটা সরলরেখার মাঝখানে দূরত্ব বের করব, ছেদবিন্দু বের করা যাবে এবং কোণ নির্ণয় করা যাবে, বুঝছো? আশা করি এটুকু তোমরা ক্লিয়ার একেবারে। এখন দেখো আমরা একটা আচ্ছা, এখন আমরা এই অধ্যায়টাকে আসলে কয়টা পার্ট করা যেতে পারে? এই অধ্যায়টাকে আমরা 3টা পার্ট করব, বুঝছো? চ্যাপ্টার 2 কে আমরা 3টা পার্ট করব। কি কি সেই 3টা পার্ট বলো তো? সেই 3টা পার্ট হচ্ছে, দেখো সেই 3টা পার্ট হচ্ছে, ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা যেটা করব, অধ্যায়ের প্রথমে কিন্তু তোমাদের থিওরি গুলো আছে, সো থিওরি গুলাকে আমরা একটু পরে রেখে প্রথমে যেটা করব সেটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটা আমরা প্রথমে নির্ণয় করব। সো আমরা যদি অধ্যায়টাকে বিভাজন করলে কিন্তু আমরা এরকম পাই, আমি এটাকে পরে লিখি। তোমরা যদি অধ্যায়টাকে বিভাজন করো এরকম পাবো আমরা। প্রথমত আমরা কি পাবো, যে থিওরাম বা উপপাদ্য, প্রথমত আমরা কি পাবো, উপপাদ্য অধ্যায়টায়। এরপরে আমরা পাবো সাধারণ দ্বিঘাত সমীকরণ, যদিও বইয়ের ম্যাথগুলা তোমাদের গোছানো নেই, বাট আমরা গুছিয়ে পড়বো। এরপরেরটা হচ্ছে সমমাত্রিক, এরপরেরটা কি বলতো, সমমাত্রিক অথবা অসমমাত্রিক। সো অধ্যায়ের ম্যাথ গুলাকে বা পুরো অধ্যায়টাকে আমরা 3টা ভাগে 3টা ক্যাটাগরিতে রাখবো। ফার্স্টটা হচ্ছে উপপাদ্য থাকবে, সেকেন্ডটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ থাকবে এখানে, এন্ড দেন ফাইনাল পার্ট হচ্ছে এখানে সমমাত্রিক বা অসমমাত্রিক যে সমীকরণ, যে একজোড়া সমীকরণ, সেই বিষয়টা থাকবে। সো আজকের আলোচনার বিষয় আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এইটাকে আমরা আগে কনফার্ম করব, যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি, এই বিষয়টা। দেন আমরা বাকি পার্টগুলা ধীরে ধীরে করব, উপপাদ্য করব, সমমাত্রিক এবং অসমমাত্রিক ম্যাথগুলা করব। তো তাহলে আমাদের প্রথম কাজ কি, যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, এটা একটু বুঝতে হবে এটা কি রকম। ধরো আমরা হচ্ছে 2টা সমীকরণ নিলাম, হ্যাঁ, এরকম 2টা সমীকরণ আমরা নিলাম। তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবে, হ্যাঁ, তাহলে ক্লাসে একদম সমাধান হয়ে যাবে। আমরা 2টা সমীকরণ নিলাম, x, আচ্ছা 3x + 2y - 1 = 0, আরেকটা নিলাম x + y + 2 = 0। সো 2টা সমীকরণ নিলাম। আচ্ছা, তো 2টা সমীকরণ নিলাম, এই সমীকরণ গুলো আসলে কি প্রকারের? ধরো আমরা এরকম একটা পদ লিখলাম যে x² + 2x। সো এখানে x এর পাওয়ার কত বলো তো, 2। সো এই পাওয়ারটাকে আমরা কয়টা নাম বলতে পারি? এটাকে আমরা অনেকগুলো নাম বলতে পারি। প্রথম নাম বলতে পারি পাওয়ার, এরপর আরো একটা নাম দিতে পারি তার, সেই নামটা কি বলতো, সূচক। এরপর আরো একটা নাম দিতে পারি, তার নাম কি বলতো, ঘাত। এরপর আরো একটা নাম দিতে পারি, সেটার নাম কি, আচ্ছা পাওয়ার দিতে পারি, সূচক দিতে পারি, ঘাত দিতে পারি, মাত্রা দিতে পারি, আরো একটা নাম দিতে পারি কি, মাত্রা। আচ্ছা, এই যে নামগুলা, আমরা এই পাওয়ারের নামগুলা কিন্তু এগুলা দিচ্ছি। সো আমরা এখানে যে ওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে ঘাত মূলত। সো তার মানে কি, এক্স এর ঘাত এখানে কয়টা দেখো তো, বা যে সূচকগুলো আছে এক্স এবং ওয়াই, তার ঘাত কত? এই সূচকের ঘাত 1, এক্স এর ঘাত এখানেও 1, এখানে ওয়াই এর ঘাত 1, এখানে ওয়াই এর ঘাত 1। তার মানে কি,
এগুলো হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ স্টুডেন্ট। তাহলে আমাদের তো অধ্যায়টা কি একঘাতের আছে? দেখো তো কোথাও একঘাত আছে কিনা, নেই। অধ্যায়টা হচ্ছে দ্বিঘাত সমীকরণের উপর, বুঝছো? মানে আমরা এখন কাজ করতেছি দ্বিঘাত সমীকরণের উপর। সো তার মানে আমাদের সমীকরণটা হতে হবে কি বলতো, দ্বিঘাত সমীকরণ হতে হবে। সো আমরা এখন কি করব, দ্বিঘাত সমীকরণ নিয়ে যেহেতু কাজ করতেছি, তার মানে ঘাত হতে হবে দুইটা। দ্বি মানে কয়টা? দুই। দুইটা ঘাত মানে তো ঘাত মানে পাওয়ার, তার মানে দুইটা ঘাত হতে হবে। মানে বিষয়টা এরকম যে 5x² প্লাস 2x প্লাস 3 সমান 0, 9x² প্লাস 2y প্লাস 1 সমান 0। তার মানে ঘাত কত হতে হবে বলতো? ঘাত হতে হবে দুইটা, অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট, বুঝছো? অর্থাৎ যেই সূচকটাকে আমরা চিন্তা করতেছি, বা ধরো এখানেও x আছে, অর্থাৎ যেই পাওয়ারটাকে বা যেই ঘাতটাকে আমরা চিন্তা করতেছি, এই ঘাতের মান কত হতে হবে? 2 হতে হবে, কারণ আমরা দ্বিঘাত সমীকরণটা নিয়ে এখানে কাজ করব। এখন কথা হচ্ছে এটা কি আদর্শ দ্বিঘাত? না, আমরা যে দ্বিঘাতটা নিয়ে কাজ করব এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু সাধারণ দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে সাধারণ দ্বিঘাত সমীকরণ কোনটা, সেটাতে আমাদের যেতে হবে, বুঝছো? তো এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, কারণ এটা পুরো বইয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মানে পুরো বইয়ে আমাদের এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আর কি লাগবে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা সমভাবে আমাদের কাজে লাগবে। তো আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে কি লিখবো বলতো, যে সাধারণ দ্বিঘাত সমীকরণ অথবা আদর্শ দ্বিঘাত সমীকরণ। তাহলে এখন আমরা কি লিখতেছি বলতো? এখন আমরা লিখতেছি যে সাধারণ দ্বিঘাত সমীকরণ বা আদর্শ দ্বিঘাত সমীকরণ, একই কথা, বুঝছো? তো সাধারণ দ্বিঘাত সমীকরণটা কেমন আমরা একটু দেখি। সাধারণ দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এরকম যে ax² প্লাস 2axy, ওকে, প্লাস আচ্ছা প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান হচ্ছে, আচ্ছা 2gx প্লাস by² এখানে আছে, প্লাস by², ওকে। তার মানে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এইটাকে আমরা বলতেছি কি, যে এটা হচ্ছে আমাদের একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। ফল এটা দ্বারা আমরা বুঝবো যে কোনো একটা সমীকরণ বা কোনো দুইটা সমীকরণ এক জোড়া কিনা। তাহলে আমরা দেখি যে প্রথম যেটা বোঝাবে সেটা হচ্ছে এক জোড়া দ্বিঘাত সমীকরণ কিনা। সো প্রথমে আমাদের এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ আছে কিনা সেটা এক জোড়া বোঝায় কিনা, বুঝছো? সো নাম্বার 2 এ এটা দ্বারা বোঝাবে যে বৃত্ত কিনা, অর্থাৎ বৃত্ত হবে কিনা, বুঝছো? নাম্বার 3 এ আমরা যেটা বুঝবো, এই একটা মাত্র আদর্শ বা সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারাই সেটা কনিক হবে কিনা। সো কনিকের তো অনেকগুলো পার্ট আছে, তোমরা জানো, যে উপবৃত্ত, অধিবৃত্ত। সো এই জিনিসগুলো, সো এগুলো হবে কিনা, বুঝছো? সো এইগুলো হবে কিনা সেটা প্রমাণ করার জন্য, অর্থাৎ এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা দ্বারা আছে, কিভাবে বুঝবো যে এই সাধারণ দ্বিঘাতটা সমীকরণ দ্বারা কি বোঝাচ্ছে আসলে? এক জোড়া সাধারণ দ্বিঘাত সমীকরণ বোঝায়, নাকি বৃত্ত হবে, নাকি কনিক হবে, কোনটা আসলে হবে, বুঝছো? অর্থাৎ এক জোড়া সমীকরণ বোঝায় কিনা, নাকি বৃত্ত হবে, নাকি কনিক হবে, কোনটা হবে আমরা কিভাবে বুঝবো? সো দেখো প্রত্যেকটার জন্য আলাদা ফর্মুলা হবে। প্রথমটার জন্য আমাদের যেটা হবে সেটা হচ্ছে তার যে নিশ্চায়ক, অর্থাৎ নিশ্চায়ক সমান 0 হতে হবে। সো এইটার জন্য যদি নিশ্চায়ক সমান 0 হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে এটা হচ্ছে এক জোড়া দ্বিঘাত সমীকরণ আমাকে ইন্ডিকেট করতেছে বা বোঝাচ্ছে, বুঝছো? সো তাহলে আমরা প্রথমটুকুতে কি বুঝলাম, যে নিশ্চয়কের মান 0 হবে। সো নিশ্চয়ককে আমরা কি দিয়ে বোঝাচ্ছি? নিশ্চয়ককে আমরা বলতেছি ডেল সমান abc প্লাস 2fgh মাইনাস af² মাইনাস bgh² মাইনাস ch²। সো কিভাবে মনে রাখবা? দেখো প্রথমটা দিয়ে f,
পরেরটা দিয়ে জি, পরেরটা দিয়ে সি দিয়ে এইচ। সো এভাবেই হচ্ছে মনে রাখবো। এইটার একজোড়া সরল লেখা, সরি, এটা আমরা বুঝবো যে একজোড়া সরল লেখা বুঝায় একজোড়া সরল লেখার সমীকরণ কিনা। তো যদি নিশ্চয়কের মানটা অর্থাৎ নিশ্চয়ক ইজ ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমরা কেবল তখন বলতে পারবো যে সেটা একজোড়া সরল রেখা কিনা। বুঝছো? তো যদি নিশ্চয়ক ইজ ইকুয়াল 0 হয় তাহলে সেটা একজোড়া সরল রেখা। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখন বৃত্ত হবে কিনা, বৃত্তের অধ্যায় আছে আমাদের এরপরে। কনিক হবে কিনা, কনিকের অধ্যায় আছে এরপরে। কনিকের অধ্যায় আরো কিছু আছে, এখানে তোমাকে নিশ্চয় একটু বের করতেই হবে, আবার এবি মাইনাস এইচ স্কোয়ার বের করতে হবে, সেটা কি 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট। সো এই বিষয়গুলো অনেক কিছুই আছে, এটা তো বের করতে হবে। পাশাপাশি আরো অতিরিক্ত কিছু বের করে আমাদের বুঝতে হবে সেটা কনিকের কোন ধাপটায় পড়ে, উপবৃত্ত না অধিবৃত্ত কোনটা বোঝায় আসলে। তার মানে কি শুধুমাত্র একটা ডেল দিয়ে বা একটা নিশ্চয় এইটুকু বের করে আমরা বৃত্ত এবং কনিক বুঝতে পারবো না। শুধুমাত্র এইটা দ্বারা আমরা কি বুঝবো যে সেটা একজোড়া সরলরেখা কিনা সেটা আমরা বুঝবো। অর্থাৎ এটা তো না সেটা দ্বারা আমরা বুঝবো শুধু কি একজোড়া সরলরেখার সমীকরণ কিনা, আমরা শুধু সেটা বুঝবো। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এইটুকু কাজ শেষ। এখন দেখো এই অধ্যায়ের ম্যাথ গুলো আসলে কিরকম হয় এটা আমাদের বুঝতে হবে। আমরা এই অধ্যায়ের ম্যাথ গুলাকে 5টা টাইপে ভাগ করব। বুঝছো? কয়টা টাইপে ভাগ করব বলো তো? 5টা টাইপে ভাগ করব এখানকার ম্যাথ গুলাকে। সো 5টা টাইপ আসলে কি কি আমরা আমাদের একটু সেটা বুঝতে হবে। প্রথম টাইপটা আমরা যেটা ভাগ করতে চাচ্ছি সেটা হচ্ছে টাইপ অন। দেখো টাইপ অন, টাইপ অনে কি করতে চাচ্ছি আমরা, যে আদর্শ সমীকরণটা আছে সেটা একটু লিখি। সো আদর্শ সমীকরণটা কি, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান হচ্ছে 0। সো এটা একজোড়া সরলরেখা প্রকাশ করবে কিনা সেটার জন্য আমাদের বের করতে হবে যে ডেল সমান 0। ধরো এটা ডেল সমান 0 হয়েছে, অর্থাৎ এই সমীকরণের মান থেকে আমরা ডেল এর মান বের করেছি। আমাদের মান দেওয়া ছিল এবিসি এর মান, জি এর মান, এক্স এর মান, ওয়াই এর মান বা সব মান দেওয়া আছে, সেখান থেকে আমরা ডেল এর মান কত বের হয়েছে 0। সো ডেল এর মান যদি 0 বের হয় তাহলে সেটা সেখান থেকে আমরা কি বুঝি যে সেটা একজোড়া সরলরেখা, একজোড়া সরলরেখা সেটা বুঝাইছে। ওকে, সো ফাইন, একজোড়া সরলরেখা বুঝাইছে। এখন কোশ্চেনটা কি টাইপের হতে পারে? ফার্স্ট টাইপ অফ, সো প্রথম কোশ্চেনটা যেরকম হতে পারে এখান থেকে যে সেটা দ্বারা একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা। সো একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা, ধরো প্রশ্নটা এরকম থাকবে, প্রশ্নটা থাকবে যে এরকম একটা স্বাভাবিক একটা কোশ্চেন দিয়ে বলবে যে এটা দ্বারা একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা। বুঝছো? সো এখন সেই কোশ্চেনটা কিভাবে থাকতে পারে সেটা আমাদের একটু বুঝতে হবে। সেটা ধরো এখানে এই এর জায়গায়, প্রি স্টুডেন্ট, এই এর জায়গায় ধরো একটা মান দেওয়া আছে, কথার কথা ধরো এর জায়গায় মান দেওয়া আছে ল্যামডা। ওকে, আচ্ছা, এখন এইচ এর জায়গায় মান দেওয়া আছে ধরো কি, ধরো দেওয়া আছে এম দেওয়া আছে। ওকে, আর বির জায়গায় মান দেওয়া আছে ধরো কি দেওয়া আছে, আর দেওয়া আছে। সো এই মানগুলা দেওয়া আছে, যে কোনো একটা জায়গায় দিতে পারে। এর শুধুমাত্র এর মানও দিতে পারে, বা শুধুমাত্র এইচ এর একটা মানও দিতে পারে, বা শুধুমাত্র বির একটা মানও দিতে পারে, যে কোনোটাই দিতে পারে। এখন দিয়ে বললো যে এটা কি একজোড়া সরলরেখা, একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা, একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা। বুঝছো কি আমার কথাটা? এগুলো দেওয়ার পরে বললো যে এটা কি একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা। সো তুমি তখন কি করবে বলো তো? তোমার তখন প্রথমেই কাজ হচ্ছে যে নিশ্চয়ক সমান 0 হয় কিনা। বুঝছো? সো তোমার ফার্স্ট কাজ নিশ্চয়কটা 0 বের হলে তুমি বলে দিবা যে এটা একজোড়া সরলরেখা প্রকাশ করে, কারণ তুমি জানো নিশ্চয়কের মান 0 হলে সেটা একজোড়া সরলরেখা প্রকাশ করে, আমরা সেটা প্রথমেই বলেছি। আচ্ছা, এখন এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এর মান কখনো 0 হতে পারবে না, এইচ এর মানও কখনো 0 হতে পারবে না, বির মানও কখনো 0 হতে পারবে না। তো এগুলো যদি 0 হয়, দেখো তার মানে এই পদটা 0 হয়, এই পদটা 0, এই পদটা 0, তাহলে তো সেটা আদর্শ সমীকরণ থাকেই না। সেটা কি আর কোনোভাবে সমীকরণ হয়? দ্বিঘাত সমীকরণ সেটা কি আর কোনোভাবে থাকে? এই প্রত্যেকটা পদ যদি বাদ যায়, তাহলে কি এটার কোনোভাবে দ্বিঘাত সমীকরণ থাকার যোগ্যতা রাখলো? কোনোভাবেই তো রাখে না। রাখে কি বলো? কোনোভাবেই রাখে না। তার মানে কি এগুলো কখনোই 0 হতে পারবে না। সো এগুলোর জায়গায় অন্য ভ্যালু দ্বারা আমাকে কোশ্চেন করে দিতে পারে, তখন আমরা জাস্ট কি করব যে ডেল সমান 0 বের করব, বের করলেই বুঝবো যে এটা একজোড়া সরলরেখা প্রকাশ করে। বুঝছো?
মিল সমান অন্য কিছু হলে একজোড়া সরলরেখা প্রকাশ করে না। তো এখন কঠিন লাগতে পারে একটু, যখন আমরা টাইপ ওয়াইজ ম্যাথ গুলা করবো তখন দেখবো অনেক ইজি লাগবে, বুঝছো? তো এখন আমরা টাইপ 2 এ যাই, টাইপ 2 এ চলে যাই। সো টাইপ 2টা কেমন হবে এটা আমরা একটু বোঝার ট্রাই করি। ধরো এটাই আমাদের দেয়া আছে, এই যে অবস্থানটা, এটাকে আমরা একটু মিশিয়ে নেই তাহলে ভালো হবে, আবার লিখে নেই। আচ্ছা, ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার, এটা। আচ্ছা, এখন আমরা আছি কত? টাইপ 2 এ আছি ধরো, ঠিক আছে? এখন আমরা করব কত? টাইপ 2। সো টাইপ 2 এ কেমন হতে পারে, বুঝছো? তো এইটা আমাদের দেয়া আছে, আদর্শ আকারটা দেয়া আছে, বুঝছো? একটা সমীকরণে তো আদর্শ আকারে একটা সমীকরণ দেয়া থাকবে, সেটাকে আমরা আদর্শ আকারের সাথে তুলনা করতে হবে। আচ্ছা, করলাম। তোমার সমীকরণটা দেয়া আছে এরকম যে দুইটা সমীকরণ দেয়া আছে এবং দুইটা সমীকরণ একটা বিন্দুতে এসে ছেদ করেছে, বুঝছো? তার মানে তোমার এই ছেদ বিন্দুটা নির্ণয় করতে হবে। তোমাকে কি নির্ণয় করতে বলেছে পরীক্ষায়? ছেদ বিন্দু নির্ণয় করতে বলেছে, বুঝছো? অর্থাৎ প্রশ্ন করেছে, প্রশ্ন তোমার এসেছে এরকম যে ছেদ বিন্দু নির্ণয় করো, ছেদ বিন্দু নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে তোমার উত্তরটা কিভাবে হবে? তুমি উত্তরে করবা ছেদ বিন্দু মানে হচ্ছে আলফা আর হচ্ছে কি বলতো বিটা। তাহলে ছেদ বিন্দু মানে কি বলতো? আলফা এবং বিটা। তাহলে তুমি জাস্ট সূত্র দিবা যে আলফা সমান FH মাইনাস BG আর এখানে হচ্ছে GH মাইনাস AF ডিভাইডেড AB মাইনাস AC স্কয়ার। হচ্ছে সূত্র এটাই, তোমরা দেখে নিবা তারপর বইয়ে, বুঝছো? সো এগুলো প্র্যাকটিসের বিষয়, তুমি যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। তো ছেদবিন্দু নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? আলফা এবং এটা হচ্ছে বিটার মান, সো আলফার মান বের করা এবং বিটার মান বের করা। সো ছেদবিন্দু মানে হচ্ছে আলফা এবং বিটা। সো আলফার মান বের করা এবং বিটার মান বের করলে আমাদের কিন্তু ছেদবিন্দুটা বের করা কমপ্লিট হয়ে যাবে। সো তার মানে উত্তরটা কিভাবে লিখবে? এভাবে। এখন এইটা যেহেতু একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, সো এই সাধারণ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমাকে দুই একটা বা দুইটা সরলরেখা বের করতে বলতে পারে। তো তখন তুমি কি করবা? প্রশ্ন তোমার এভাবে বলতে পারে, এখান থেকেই ধরো প্রশ্ন যে দুইটি সরলরেখা বের করো, দুইটি সরলরেখা বের করো। আচ্ছা, এটা কিন্তু এই প্রশ্নেরই সম্পূরক কোশ্চেন, বুঝছো? তার মানে কি দুইটি সরলরেখা বের করো আমাকে বলেছে। সো আমরা কি করব? খুবই সিম্পল, আমরা এই যে এরকম একটা জিনিস জানি, দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। সো এই দ্বিঘাত সমীকরণটার ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা x লিখতাম সমান মাইনাস b লিখতাম প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ হচ্ছে 2a লিখতাম কিনা বলো তো? সো এখান থেকে কিন্তু আমাদের দুইটা সমীকরণ বের হবে। কিভাবে? এখানে প্লাস এবং মাইনাস আছে, প্রথমে প্লাস নিয়ে কাজ করে একটা সমীকরণ বের করব, পরে আবার মাইনাস নিয়ে কাজ করে আরেকটা সমীকরণ বের করব। তার মানে এখান থেকে দুইটা সমীকরণ বের হবে, একটা x1 আর একটা কি হবে? x2, বুঝছো? সো আই হোপ যে তোমরা টাইপ 2 ও ক্লিয়ার। এখন চলো আমরা টাইপ 3 এ চলে যাই। আমরা হচ্ছে এখন টাইপ 3 দেখব। আমি প্রথমেই বলেছি এখান থেকে আমরা কয়টা টাইপ বের করব? 5টা টাইপ বের করব, বুঝছো? সো টাইপ 3টা কেমন হবে? টাইপ 3টা হবে হচ্ছে এরকম একটা সরলরেখা আর একটা সরলরেখা এখানে আছে এবং এখানে একটা কোণ তৈরি হচ্ছে, সেই কোণের ভ্যালু আমাকে বের করতে হবে। তো প্রশ্নে বলেছে কোণ নির্ণয় করো, বুঝছো? প্রশ্নটা কি? প্রশ্নটা আমাকে বলেছে যে কোণ নির্ণয় করো, কোণ নির্ণয় করো। তুমি কি করবা? তুমি লিখবা tan থিটা সমান h রুট ওভার, আচ্ছা সূত্রটা হচ্ছে আমরা একটু দেখি, সূত্রটা হচ্ছে 2 রুট ওভার h স্কয়ার মাইনাস ab। আচ্ছা, সূত্রটা হচ্ছে হলো 2 রুট ওভার h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড হচ্ছে a প্লাস b। এটাই হচ্ছে আমাদের এখানকার সূত্র, বুঝছো? তার মানে যদি কখনো কোণ নির্ণয় করতে বলে, তার যে উত্তরটা আমরা লিখবো, উত্তরটা হচ্ছে এভাবে লিখবো। কিভাবে লিখবা? জাস্ট tan থিটার সূত্র দিবা, দেওয়ার পর লিখবা 2 রুট ওভার h স্কয়ার মাইনাস ab ভাগ হচ্ছে a প্লাস b। এখন শুধুমাত্র কোণ নির্ণয় করতে বললে থিটা সমান tan টা অপোজিটে গিয়ে কি হবে? tan ইনভার্স অন 2 রুট ওভার h স্কয়ার মাইনাস ab ডিভাইডেড হচ্ছে a প্লাস b। বুঝছো কি তোমরা? আচ্ছা,
যদি tan এর ভ্যালু সব বের করতে বলে তাহলে তো এটা, আর শুধুমাত্র কোণ নির্ণয় করতে বললে পরে আমাদের অতিরিক্ত থিটাটা রেখে বাকি tan কে আমরা সাইড করে দেব। সো এটা গেল আমাদের টাইপ 3 গেল, বুঝছো? এখন চলো আমরা টাইপ 4 এ যাই। টাইপ 4 এ আমরা কি করতে চাচ্ছি এক্স্যাক্টলি? টাইপ 4 এ আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের তিনটা টাইপ চলে গেল, তাই না? আচ্ছা, টাইপ 4 এ আমরা কি করব দেখো। টাইপ 4 লিখলাম আমরা, তো এরকম একটা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তো আমাকে তুলনা করতে হবে। আমার যে কয়টা সরলরেখা দেয়া থাকুক সেই সরলরেখাগুলোকে এরকম একটা সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে আমাকে তুলনা করতে হবে। তো আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণটা আমরা লিখলাম, এবং লেখার পরে আমরা আচ্ছা প্রত্যেকবার কিন্তু এটা লিখতে হবে, তোমাকে ডেল এর ভ্যালু 0 হতে হবে, না হলে কিন্তু অঙ্কটা করতে পারবো না। কেন করতে পারবো না বলো তো? কারণ ডেল এর ভ্যালু 0 না হলে তো এটা অসম্ভব যে সেখানে এক জোড়া সরলরেখা আছে। ডেল সমান 0 বের করার মানে হচ্ছে সেখানে এক জোড়া সরলরেখা আছে, এটা নিশ্চিত হওয়ার পরে আমাকে ম্যাথ আগাইতে হবে, ম্যাথ করতে হবে। ডেল সমান 0 না হলে তো আমাদের আর নিচের দিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ডেল সমান 0 হলে আমরা অঙ্কের কেবল নিচের দিকে আগাবো, সামনে আগাবো, বুঝছো? তো ডেল সমান প্রত্যেকটার ক্ষেত্রে ডেল সমান 0 হবে, 0 হতেই হবে। তো 0 হয়ে গেল ডেল সমান। এখন আমরা যেহেতু টাইপ 4 করতেছি, ধরো দুইটা সরলরেখা এরকম হয়েছে, ফার্স্ট সরলরেখা, সেকেন্ড সরলরেখা, বুঝছো? তো এটা সমান্তরাল হবে কিনা প্রশ্ন বলেছে। ধরো প্রশ্ন এরকম, প্রশ্ন সরলরেখা দুইটি সমান্তরাল, সরলরেখা দুইটি সমান্তরাল হবে কিনা এটা আমাদের প্রশ্ন বলেছে, বুঝছো? তো উত্তর কিভাবে হবে? খুব ইজি। সরলরেখা দেওয়া আছে তোমাকে দুইটা। সো ফার্স্ট সরলরেখাটা ধরো তোমাকে এইভাবে দিয়েছে যে x + 2y + 5 = 0, আর একটা দেওয়া আছে 5x - 3y + 2 = 0। সো এরকম তোমাকে দুইটা সরলরেখা দেয়া আছে, বুঝছো? তো দুইটা সরলরেখা আমাদের দেয়া আছে। এখন আমরা কি করতে চাচ্ছি যে দুইটা সরলরেখার যে যদি এরকম দুইটা সরলরেখা দেয়া থাকে, তো দুইটা সরলরেখা আমাদের দেয়া আছে। এখন আমরা কি করব? দুইটা সরলরেখার ঢাল বের করব। দুইটা সমীকরণ বা দুইটা এরকম সরলরেখা, সিম্পল সরলরেখা দেয়া আছে। তো দুইটা এরকম সিম্পল সরলরেখা দেয়া থাকলে আমরা কি করব? জাস্ট ঢাল বের করব। সমীকরণ ঢাল বের করে কিন্তু অনেকগুলো ল আছে, কিন্তু সমীকরণ থেকে ঢাল বের করে এভাবে যে ঢাল সমান -x এর সহগ ডিভাইডেড y এর সহগ, বুঝছো? তো প্রথমটার ক্ষেত্রে x এর সহগ কত গো? x এর সহগ 1, মানে x এর কিছু নেই মানে 1, আর y এরটা কত? y এরটা হচ্ছে 2, আর সামনে কিছু নেই মানে মাইনাস আছে, তার মানে উত্তর হচ্ছে -1/2। তো পরেরটার ক্ষেত্রে কত হয়? এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে ঢাল m1 ধরলাম, আর পরেরটা হচ্ছে ঢাল m2। সো পরেরটার ক্ষেত্রে কত? মাইনাস তো আছে, x5 বাই হচ্ছে কত? -3, তার মানে 5 বাই -3। তো দেখো তো দুইটা সমীকরণের ঢাল কি এক হয়েছে? হয়নি তো, তার মানে দুইটা সমীকরণ সমান্তরাল নয়, বুঝছো? তো যদি দুইটা সমীকরণের ঢাল যদি একই হতো তাহলে আমরা বলতাম যে দুইটা সমীকরণ সমান্তরাল, বুঝছো? তো এখন চলো আমরা এখন কোথায় যাব? 5 নাম্বার টাইপে যাই। 5 নাম্বার টাইপে কি বলেছে? 5 নাম্বার টাইপে আমাদের বলেছে যে আচ্ছা আমরা আগে 5 নাম্বার টাইপটা লিখি। টাইপ 5। সো টাইপ 5 টা কেমন হয়? দুইটা সরলরেখা আছে এবং তার মাঝখানে তোমাকে দূরত্ব বের করতে বলতেছে, যে দুইটা সরলরেখার মাঝখানে দূরত্ব কত হবে। তাহলে প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে হচ্ছে এরকম হবে যে দুইটি সরলরেখার দূরত্ব নির্ণয় করো, বুঝছো? তো দুইটি সরলরেখার মাঝখানে দূরত্ব নির্ণয় করতে আমাদের বলবে। তো ধরো দুটি সরলরেখা এরকম আছে, স্বাভাবিক দুটি সরলরেখা যে ax1 প্লাস by1 প্লাস c1 সমান 0, আর একটা আছে ax2 প্লাস by2 প্লাস c2 সমান 0। তো এই দুটি সরলরেখার মাঝখানে তোমাকে দূরত্ব বের করতে হবে। সো খুবই ইজি, জাস্ট তুমি লিখবা যে দূরত্ব ইজ ইকুয়াল সমান যে ধ্রুবক পদ দুইটা আছে সেটা বিয়োগ করে দিতে হবে ভাগ √a² প্লাস b², অর্থাৎ a এবং b কে তোমার স্কয়ার করে দিতে হবে, এবং অবশ্যই সাথে একটা মডুলাস চিহ্ন দিতে হবে, কারণ তুমি জানো দূরত্ব, বর্গক্ষেত্রের মান, পরিসীমার মান এগুলো কখনোই ঋণাত্মক হতে পারে না।
এখানে আগে থেকে একটা তোমাকে মডুলার চিহ্ন দিয়ে নিতে হবে, যাতে ফলাফলটা যদি ঋণাত্মক আসে সেটাকে পজিটিভ বানাইতে হবে তোমাকে। সো এই তো গেল 5টা বিষয়। সো এই 5টা বিষয় নিয়ে মূলত এই অধ্যায়ের আমাদের যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই টাইপের সকল ম্যাথ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। সো এটাই হচ্ছে এখানকার বিগেস্ট ম্যাথের টাইপ। সো এটা কমপ্লিট হলে বাকি ম্যাথ গুলা খুবই কম, ওইগুলা টাইপ মানে ওটা খুব দ্রুত সময় শেষ হবে। এই টাইপটা ভালো করে বোঝার চেষ্টা করবা, আর ম্যাথ করার সময় আমি সাইটে লিখে দিব যে এটা এই ম্যাথের টাইপের মধ্যে পড়ছে, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। সো ক্লাসগুলো তোমাদের জন্য বানানো, তোমরা যাতে ঘরে বসেই উপকৃত হতে পারো, ভালো প্রস্তুতি নিতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। সো ক্লাসগুলো, এই লেকচারগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে তাদের ক্ষেত্রেও তুমি উপকার করতে পারো, বুঝছো? অর্থাৎ জ্ঞান কখনো নিজের মাঝে রাখতে নেই, এটা ছড়িয়ে দেওয়া সর্বোত্তম কাজ। সো আশা করি তোমরা ভালো করবা জীবনে, তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।